আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। উচ্চশিক্ষার উদ্দেশ্যে যারা দেশের বাইরে আসতে চান তাদের যে সকল ডকুমেন্টস রেডি করা লাগে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি। অনেক স্টুডেন্টেরই এটা অনেক বড় একটা কোয়েশ্চেন থেকে যে ভাই কিভাবে এই ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিটা রেডি করব? কাকে স্পন্সর দেখাবো? কত টাকা স্পন্সরের অ্যাকাউন্টে দেখাতে হবে? ব্যাংক নিয়ে স্টুডেন্টদের কোয়েশ্চেনের কোনো শেষ নাই। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে একটা ওভারঅল ধারণা দিতে যে কিভাবে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিটা রেডি করলে আপনার ভিসাটা আরেকটু বেশি সিকিউর হতে পারে, আপনার ভিসা পাওয়ার চান্সটা আরেকটু বেড়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সির ইস্যুটা আসলে মাথায় যে কোয়েশ্চেনটা সর্বপ্রথম আসে সেটা হচ্ছে যে কাকে স্পন্সর করব? যেহেতু আমি দক্ষিণ কোরিয়াতে আছি, দক্ষিণ কোরিয়া নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। তো আমি দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাপটেই বলতে চাই। কোরিয়াতে সাধারণত বাবা, মা এবং আপনি নিজে এই ৩ জনের বাহিরে আর কাউকে স্পন্সর দেখানো যায় না। অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাই আমার চাচা, খালু, মামা বা বড় ভাই আছে তাদেরকে কি স্পন্সর দেখানো যাবে? না, তাদেরকে আপনি স্পন্সর দেখাতে পারবেন না। কোরিয়ার ক্ষেত্রে। সুতরাং আপনার স্পন্সর হতে পারবে আপনার বাবা, আপনার মা অথবা আপনি নিজে। স্পন্সর কে হবে সেটা তো বুঝতে পারলেন। এরপরে কোয়েশ্চেন আসে যে ভাই কত টাকা দেখানো লাগবে? কোরিয়ার ক্ষেত্রে সাধারণত যদি আপনি D4 ভিসায় আসেন, D4 মানে হচ্ছে কেএলপি বা ইএপি তে। যদি কেএলপি বা ইএপি তে আসেন সাধারণত বাংলাদেশী টাকায় ১৫-১৬ লাখ টাকার মতো দেখানো লাগে। আর যদি D2 তে আসেন যে ব্যাচেলর বা মাস্টার্সে তাহলে হচ্ছে অ্যারাউন্ড $২০,০০০ বাংলাদেশী টাকায় প্রায় ২৫ লাখ টাকার মতো দেখানো লাগবে। এখন কথা হচ্ছে যে ভাই এত টাকা তো কিভাবে দেখাবো? এত টাকা তো সেলফ মানি নাই। তাহলে কিভাবে দেখাবো? এটা তো এক বিরাট সমস্যা। যেহেতু আপনার সেলফ মানি নাই, আপনি বিদেশে পড়াশোনা করতে আসতে চান। কিন্তু সমস্যা যেহেতু আছে তার সমাধানও তো অবশ্যই আছে। বাংলাদেশে অনেক ব্যাংক আছে যারা 5-7% টাকা জামানত রাখার ভিত্তিতে আপনাকে টাকাটা লোন দিবে। আপনি যদি ৳২০,০০,০০০ লোন নিতে চান, তাহলে আপনি যদি ৫% টাকা জামানত দেওয়া লাগে তাহলে ২০,০০,০০০ এর ৫% ৳১,০০,০০০ আপনি ব্যাংকে জামানত রাখবেন। আর যদি ৭% দেওয়া লাগে তাহলে হচ্ছে ৳১,৪০,০০০ ব্যাংকে জামানত রাখলে তারা আপনাকে ৳২০,০০,০০০ লোন দিবে। এবার তো জানতে পারলেন কত টাকা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে রাখা লাগবে। তারপরে কোয়েশ্চেন আসে যে স্পন্সরের অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করব? এখন যাদের লোন নেওয়া লাগবে আমি তাদের উদ্দেশ্যে বলি। আপনার যদি লোন নেওয়া লাগে ২০,০০,০০০ ৳২২,০০,০০০ যদি নিজের দেখানোর মতো সক্ষমতা না থাকে, তাহলে আপনি পারলে আজকেই এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে ব্যাংকগুলা লোন দেয়। যে ব্যাংকগুলা লোন দেয় সেই ব্যাংকে আপনার স্পন্সরের একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। যত দ্রুত খোলা যায় তত ভালো। পারলে আজকেই খুলবেন। অবশ্যই ব্যাংকে অ্যাকাউন্ট করার আগে সেই শাখায় যোগাযোগ করে নিবেন। সেই শাখায় থেকে ভালোভাবে জেনে নিবেন যে তারা আপনাকে স্টুডেন্ট লোনটা দিবে কিনা। আপনি তাদেরকে ব্যাংকে গিয়ে বলবেন যে, "আমি স্টুডেন্ট ভিসার জন্য লোন নিতে চাই। আপনারা কি আমাকে সেই লোনটা প্রোভাইড করবেন কিনা?" সব ব্যাংকের সব শাখা কিন্তু এই লোনটা প্রোভাইড করতে পারে না। সুতরাং আগে ব্যাংক থেকে জেনে নিবেন যে তারা আপনাকে লোনটা প্রোভাইড করবে কিনা। তারপরে যে কোয়েশ্চেনটা আসে যে ভাই কিভাবে স্টেটমেন্টটা রেডি করব? সলভেন্সি এক জিনিস, স্টেটমেন্ট কিন্তু আরেক জিনিস। আপনি আপনার স্পন্সরের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর থেকেই ওই অ্যাকাউন্টে কিছু ট্রান্সেকশন করা শুরু করবেন। লাইক আপনি শপিং করলেন, শপিং শেষে আপনার বিলটা আপনি ব্যাংকের কার্ড ইউজ করে পেমেন্ট করলেন। বা আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে আপনি কিছু টাকা পাঠালেন, আবার সে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠালো। এইভাবে আপনি ডাইভার্সিফাই ওয়েতে আপনার স্টেটমেন্টটা রেডি করবেন। শুধুমাত্র আপনি টাকা ডিপোজিট করলেন, এমন যেন না হয়। আবার শুধুমাত্র টাকা উইথড্র করলেন, সেটাও যেন না হয়। কিছু সময় টাকা ডিপোজিট করবেন, কখনো উইথড্র করবেন, কখনো আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠালেন, আবার তার অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা গ্রহণ করলেন। তবে সমপরিমাণ যেই টাকা যত টাকা আপনি পাঠাচ্ছেন, আবার সমপরিমাণ টাকা একটু পরেই সে আপনার অ্যাকাউন্টে পাঠাচ্ছে, এরকমটা যেন খুব বেশি না হয়। কারণ যদি আপনি এইভাবে আপনি যত টাকা পাঠাচ্ছেন এর ৫ মিনিট পরেই আবার সেম অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা আসতেছে। এটা যদি করেন তাহলে বোঝা যায় যে আপনি এখানে সমঝোতা করে কাজটা করতেছেন। সমঝোতার ভিত্তিতে এখানে লেনদেনটা হচ্ছে। সুতরাং এই সমঝোতা করা যাবে না। একটু ভেরিয়েশন যেন থাকে আপনার ট্রান্সেকশন গুলাতে। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যারা লোন নিবেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আ যদি আপনার লোন নেওয়া লাগে তাহলে আপনি কখনোই একটা ট্রান্সেকশন এ সম্পূর্ণ টাকাটা নিবেন না। মাল্টিপল ট্রান্সেকশন, মাল্টিপল ডেইজ এ আপনি আপনার লোনটা নিবেন। ঠিক আছে? একটা ট্রান্সেকশন এ যদি আপনি ২০,০০,০০০ ২২,০০,০০০ টাকা নেন, তাহলে এটা সাধারণতই একটু সন্দেহজনক বলে মনে হয়। কারণ তখন আপনার একটা কোয়েশ্চেন আসতে পারে যে একসাথে এত টাকা ঢুকলো, এ টাকার সোর্স অফ মানি কি? সুতরাং চেষ্টা করবেন ব্যাংকে কথা বলে নিবেন আগেই যে আমাকে কিন্তু টাকাটা ১ সপ্তাহের মধ্যে দিতে হবে। ১ সপ্তাহে
মাল্টিপল ট্রান্সেকশনে মাল্টিপল ডেইজে আমাকে টাকাটা দিতে হবে। ঠিক আছে? আর ব্যাংকে যখন আপনার টাকাটা করে আমি যখন কাজ করতাম তখন কিছু ফাইলে আমি দেখতে পেতাম যে সেখানে ব্যাংক থেকে যে লোনটা নিছে, সেই লোনের যে চার্জগুলা, সেই চার্জগুলা স্টেটমেন্টে উঠে থাকে। এই কাজটা ভুলেও করা যাবে না। আপনি ব্যাংকের ম্যানেজারকে বা 유튜브, আপনার লোন 유튜브, 네. 유튜브. 네. 어디 해오라 프로? I'm from Bangladesh. 방글라데시, 네. 다카, Dhaka, yes. 다카. Yes. 방글라데시. 어우, You know Bangladesh? 네. 산책, 운동, 워킹. 아, Wow. very nice. Thank you, sir. 네, 빠이빠이. Bye bye. আপনার লোনটা যে ম্যানেজার ইস্যু করবে, সেই ম্যানেজারকে অবশ্যই বলে রাখবেন যেন আপনার লোনের যে চার্জগুলা, সেগুলা যেন আপনার অ্যাকাউন্ট থেকে কাটা না হয়। আপনি এক্সট্রা পেমেন্ট করে দিবেন, আলাদা পেমেন্ট করে দিবেন। যেন আপনার ট্রান্সেকশন হিস্ট্রিতে এই লোনের হিস্ট্রিটা যেন না থাকে। ঠিক আছে? আর কোনোভাবেই লোন কথাটা আপনার স্টেটমেন্টে উল্লেখ করা না থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থাকে স্টুডেন্টদেরকে যে, "ভাই টাকা কি এফডিআর এ রাখবো নাকি সেভিংস এ রাখবো?" কোরিয়াতে সাধারণত এফডিআর গুলা অ্যাকসেপ্ট করে না। অনেকেই বলে করে, অনেকেই বলে করে না। কিন্তু মোস্ট অফ দ্যা কেস হচ্ছে যে এফডিআর অ্যাকসেপ্ট করে না। সুতরাং আপনার জন্য নিরাপদ হচ্ছে আপনি সেভিংস এ টাকাটা রাখবেন। ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। এই ডকুমেন্টসটার উপরে আপনার ভিসা হওয়া না হওয়া অনেকাংশে নির্ভর করে। ঠিক আছে? সুতরাং এই জায়গায় যেন কোনোভাবেই কোনো খুঁত না থাকে। একদম নিখুঁতভাবে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিটা রেডি করবেন। ইনশাআল্লাহ আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে।